নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। বিগত ৩ নির্বাচনকে বৈধ বলে রায় দেওয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, রাতের ভোটে অংশ নিয়ে সরকারি কর্মকর্তা ও পুলিশ বাহিনী তার সুনাম নষ্ট করেছে। এবার সময় সেই সুনাম ফিরিয়ে আনার। বিকেলে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের অ্যাক্সেস কার্ড বিতরণ ও ফল উৎসবের আয়োজন করে RFED। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, 1991, 96 ও 2008 সালে সুষ্ঠু ভোটের প্রমাণ রেখেছে সরকার। এবারও তেমনই কিছু করার সুযোগ রয়েছে। সরকারি কর্মকর্তাদের জন্য রাতের ভোটের তকমা লজ্জাজনক বলেও উল্লেখ করেন তিনি। যেদিন ভোটাররা একদম নিশ্চিন্তে নিজস্ব উদ্যোগে বিনা বাধায় নিজের পছন্দসই প্রার্থীকে ভোট দেওয়া যখন বুথ থেকে বাইরে যেতে পারবে, বাড়ি ফিরে যেতে পারবে, সেদিনই আমরা বলবো ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে সকালে ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, যে সকল বিদেশি পর্যবেক্ষক গত 3টি নির্বাচনকে অবাধ সুষ্ঠু বলে বৈধতা দিয়েছেন, তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব, যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব। সিসি বলেন, ভোটের দিন এখনো নির্ধারণ হয়নি। যেদিন নির্ধারণ হবে সময়সীমা ধরে তার 2 মাস আগেই সবাইকে জানিয়ে দেওয়া হবে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান বিলুপ্ত করা, সংবিধানের ৫ম সংশোধনীর অংশটি বাতিল ও সংবিধানের যে কোনো সংশোধনী আনতে গণভোটের বিধান পুনরুজ্জীবিত করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করে। এর আগে গত বছরের 17 ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছে আদালত। সে সময় রিটকারীর আইনজীবী ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ডক্টর শরীফ ভুইয়া এবং অ্যাডভোকেট রিদওয়ানুল করিম। কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় 2024 সালের 8 জুলাই রাজধানী সহ দেশজুড়ে পালিত হয় বাংলা ব্লকেডের দ্বিতীয় দিন। সড়ক ও রেলপথ অবরোধ করা হয়। সরকার আদালতের রায়ের অপেক্ষায় উল্লেখ করে ধৈর্য ধরার কথা বলেন অ্যাটর্নি জেনারেল। গেল বছরের 8 জুলাইয়ের সেই উত্তপ্ত দিনটি নিয়ে রিপোর্ট করেছেন জ্যোথি। 2024 সালের 8 জুলাই রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো অবস্থান নেন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। বিকাল 4:30টায় শুরু হয় বাংলা ব্লকেডের কেন্দ্রীয় কর্মসূচি। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগ থেকে আসা শিক্ষার্থীরা। ঢাকার 11টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ কর্মসূচি পালনের পাশাপাশি সারা দেশে 9টি বিশ্ববিদ্যালয়ে চলে বিক্ষোভ। চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহে রেলপথ অবরোধ করা হয়। আর মহাসড়ক বন্ধ থাকে সাভার, গোপালগঞ্জ, বরিশাল, কুষ্টিয়া, রংপুর ও কুমিল্লায়। কোটা ইস্যুতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় ছিল আওয়ামী সরকার। শিক্ষার্থীদের আন্দোলন না করে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। আর শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে সমর্থন দিয়ে যায় বিএনপি। কেন্দ্রীয় লাইব্রেরি চত্বর থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা এখন শাহবাগ মোড়ে। সেখান থেকেই ঘোষণা আসে পরবর্তী কর্মসূচির। 9 জুলাই সারা দেশে গণসংযোগ এবং 10 জুলাই সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনের প্রধান সমন্বয়কারী নাহিদ ইসলাম। রাত 8:30টার দিকে শাহবাগে কর্মসূচির সমাপ্তি বক্তব্যে আন্দোলনকারীরা জানান, দীর্ঘ 1 মাস ধরে দাবি জানিয়ে আসার পরেও সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। নাহিদ ইসলাম বলেন, আন্দোলনকারীরা আর অর্ধদিবস নয়, এবার সর্বাত্মক অবরোধে যাবে। আগামী দিনের কর্মসূচি জানানো হবে 9 জুলাইয়ের অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে।
শান্তিপূর্ণ কর্মসূচি থেকে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। সরকারি প্রতিক্রিয়া না থাকায় ঘনীভূত হয় শিক্ষার্থীদের ক্ষোভ। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। শহীদ আবরার ফাহাদের দেখানো পথেই এনসিপি রাজনীতি করছে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। কুষ্টিয়ায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত করে তিনি আরও বলেন, গত 16 বছর যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের ধারণ করে এনসিপি। এরপরে মেহেরপুরে পথসভা করে নেতাকর্মীরা। অলির রনের রিপোর্টে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা এবার লালন ভূমি কুষ্টিয়ায়। এ অঞ্চলে পথসভা শুরুর আগে বেলা 1টায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপির নেতাকর্মীরা। কুমোরখালী উপজেলার কয়রা ইউনিয়নের রায়রাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তার স্মৃতিচারণ করে নাহিদ ইসলাম বলেন, আবরারের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি। এই দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা সেই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করছি। সেই শহীদরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিল, যে স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশপন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল, আমরা সেই রাজনীতি করতে চাই। এ সময় এনসিপির নেতা আরও বলেন, আবরার ফাহাদের মৃত্যু দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল, আর তখন থেকেই শুরু হয় ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াই। এবং দিল্লি না ঢাকা সেই স্লোগান উঠেছিল সেই আবরার ফাহাদ হত্যার যে বিরোধী প্রতিবাদ মিছিল, সেই মিছিল থেকে। ফলে আজকের এই দিনে আমরা আবরার ফাহাদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। এ সময় কুষ্টিয়ার একটি রিসোর্টে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এনসিপির নেতারা। এরপরে পর্যায়ক্রমে কুষ্টিয়া এবং মেহেরপুরে পথসভা করেন তারা। দিনব্যাপী পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, খুলনা বিভাগের সংগঠক নয়ন আহমেদ সহ বিভিন্ন নেতাকর্মীরা। অলিউল রনি, নাগরিক, ঢাকা। বাংলাদেশি পণ্যের ওপর 35% শুল্ক আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে দেশটিতে পণ্য রফতানিতে মোট শুল্ক হার দাঁড়াবে 50%-এর বেশি। এতে রফতানি খাত বড় দুর্যোগের মুখে পড়তে যাচ্ছে বলে মত ব্যবসায়ীদের। বাণিজ্য কূটনীতিতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে মনে করছেন কেউ কেউ, যদিও ট্রাম্প আলোচনার সুযোগ আরও 1 মাস উন্মুক্ত রেখেছেন। সাইদার মানের রিপোর্ট। আজিম গ্রুপ দেশের প্রথম দিকের তৈরি পোশাক কারখানাগুলোর একটি। একসময় রপ্তানিমুখী কারখানাটির 90% পণ্য রপ্তানির গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আজিম গ্রুপের নেতৃত্ব এখন দ্বিতীয় প্রজন্মের হাতে, তবে মোট রপ্তানির 65% এখনও যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কেবল আজিম গ্রুপ নয়, পরিসংখ্যান বলছে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রতি 100 টাকার 20 টাকার কাছাকাছি যুক্তরাষ্ট্র থেকে পাওয়া যায়। 2024 সালেও বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশটিতে বাংলাদেশের রপ্তানি ছিল প্রায় $8 বিলিয়ন। একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় বাজার। তবে এবার রপ্তানিকারকদের পড়তে হবে দুর্যোগে, পাড়ি দিতে হবে মহামারী, কারণ বাংলাদেশি পণ্যে 35% পাল্টা শুল্ক আরোপ করল দেশটি। ট্যারিফ মিটিগেশন বা সেটেলমেন্টের এত গ্রেভ একটা ম্যাটার যে হয়তো একটা এপিসোড অফ ডিসকাশনেই ওভারকাম হয়ে যাবে, এটা লাইকলিহুড আই উড লাইক টু সে ইজ লেস আর কি। এতে তো যাই হোক, যদি এখনও যদি সাকসেসফুল আউটকাম না হয়ে থাকে, আই উড রিকোয়েস্ট দ্য গভর্নমেন্ট টু কন্টিনিউ ট্রাইং। মার্কিন প্রেসিডেন্ট গত এপ্রিলে তার বাণিজ্যিক অংশীদার দেশগুলোর উপর পাল্টা শুল্ক আরোপ করে, তবে কার্যকরের দিন তা স্থগিত করেছিলেন 90 দিনের জন্য, যা শেষ হচ্ছে 9 জুলাই। তার আগেই মার্কিন প্রশাসন তাদের পদক্ষেপ জানাতে শুরু করলো। এটা একটা বায়োল্যাটারাল ট্রেড, ওর সাথে আমার ব্যবসা করতে ও যদি কিছু কন্ডিশন দেয় সেটা আমার ফুলফিল করতে কোনো অসুবিধা নেই। আমার আই হ্যাভ টু মেক শিওর যে ঠিক আছে, সেটা যেন আমার অন্য দেশের এগ্রিমেন্টের সাথে সেটা যেন কনফ্লিক্ট না করে। আদারওয়াইজ যদি আমার আমেরিকাতে মাল পাঠানোর জন্য আমার ও যদি বলে আমার লেবার রাইটস ঠিক করতে হবে, কিন্তু কোনো অপশন নেই। ও যদি বলে র মেটেরিয়াল এই দেশ থেকে কিনা যাবে না, কিনবো না আমরা। বাংলাদেশের জন্য 2% শুল্ক কমানোর কথা জানালো দেশটি, তবে বাংলাদেশ আশা করেছিল 20%-এর আশেপাশে থাকবে। তবে প্রতিযোগী দেশগুলো তুলনামূলক কম শুল্ক হার পেয়েছে। অনেকে মনে করছে বাংলাদেশি বাণিজ্য কূটনীতিতে চরম ব্যর্থতার
পরিচয় দিয়েছে। আমাদেরকে ইনভলভ করা হয় নাই, এটা সরকার বলছেন যে এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্টস, এবং দ্যাট ইজ G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। যদি এরকম হয়ে থাকে তাহলে যে কোনো চুক্তিকে অনার করা উচিত। এটা নিয়ে আমরা খুব বেশি ওরিড না যে আমাদেরকে জানালেন না কেন। দিনের শেষে ওনারা যদি সফল হয়ে আসতে পারেন সেটাই আমরা চাই, এবং আমাদের পক্ষ থেকে যেসব তথ্য উপাত্ত চাওয়া হয়েছিল সেটা আমরা দিয়েছি। আমাদের কনসার্নটা আমরা সরকারের কাছে জানিয়েছি। নতুন শুল্ক হার জানালেও আলোচনার সুযোগ খোলা রেখেছেন ট্রাম্প। আগামী 1 আগস্ট থেকে কার্যকরের পাশাপাশি বলছেন কোনো দেশ যদি বিকল্প প্রস্তাব নিয়ে আসে আর তা যদি তার পছন্দ হয় সেটি তিনি করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে যদি সংকোচন হয়, তাদের অর্থনীতি চাহিদা যদি কমে, তাহলে কিন্তু সবারই সেখানে রপ্তানিও কমার আশঙ্কা থেকে যাবে। বিশ্ব বাণিজ্য অনিশ্চয়তা যেটা সৃষ্টি হয়েছে, তার ফলে সেখানেও একটা সংকোচনমূলক একটা চাহিদা সৃষ্টি হবে। এটার ফলে সামগ্রিকভাবেই আমাদের তৈরি পোশাক বিশেষ করে সেটা চাহিদার উপরে এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে। আলোচনার পাশাপাশি হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্তর্বর্তী সরকারকে লেখা চিঠিতে ট্রাম্প বলছেন বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নিলে তা যে হারে মার্কিন পণ্যে আরোপ করা হবে তা যোগ করে বাংলাদেশি পণ্যে শুল্ক আরোপ করবে তারা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতরের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠকের ফলে শুল্ক আরোপের পরিমাণ কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এই আশাবাদের কথা জানান। এদিকে বাণিজ্য সচিব জানিয়েছেন আগামী 10 এবং 11 জুলাই যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধির সঙ্গে বৈঠক হবে। চলতি বছরের 3 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর নতুন করে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সেই সময় বাংলাদেশি পণ্যের উপরও 37% শুল্ক আরোপ করেছিলেন তার প্রশাসন। আরোপের পর 3 মাসের জন্য স্থগিত রেখেছিলেন সেই শুল্ক। এবার 3 মাস পর অর্থাৎ গতকাল বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 35% শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে বলে জানায় ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের পর থেকে বাংলাদেশের অর্থনীতিতে কেমন প্রভাব পড়বে তা নিয়ে শুরু হয় আলোচনা। এই নিয়ে আজ সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র $5 বিলিয়ন, তাই বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক আরোপ যৌক্তিক নয়। এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি 3 দিন আগে গেছেন, আজকেই কমার্স রেপ যাচ্ছে। 8 তারিখে মিটিং, মানে আমাদের ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা। ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো, কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো না। এটা USTR এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটরি, এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারছি। এরই মধ্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বাণিজ্য সচিবও যাচ্ছেন। জানিয়ে উপদেষ্টা বলেন শুল্কের ব্যাপারে এবার 1-to-1 আলোচনা হবে। কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনে ঠিক হবে, চিঠি তো বহু আগে দিয়েছে 37%, এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই, কিন্তু 1-to-1 নেগোসিয়েশন হবে, সেজন্য তো USTR এর সাথে কথা বলা। এদিকে বাণিজ্য সচিব জানিয়েছেন বাণিজ্য স্বার্থ রক্ষা করে বাংলাদেশ যাতে কোনো অসুবিধায় না পড়ে সে ব্যাপারে সরকার কাজ করছে। মোটা দাগে আমাদের যুক্তিগুলো থাকবে, প্রথমত শুল্ক কমানো, এবং দ্বিতীয়ত হলো যে আমাদের ট্রেড রিলেটেড আরও যে ইস্যুসগুলো আছে সেগুলোকে আমরা যাতে করে অসুবিধাজনক পরিস্থিতি না পড়ি। মোদ্দা কথা হলো যে আমাদের বাণিজ্য স্বার্থ সংরক্ষণ করা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যে এক্সিস্টিং বাণিজ্য আছে সেই বাণিজ্যটা রক্ষা করা। যুক্তরাষ্ট্রের বোয়িং কেনার ব্যাপারে আলোচনা চলছে জানিয়ে বাণিজ্য সচিব বলেন এয়ারক্রাফট, যানবাহন ও যন্ত্রপাতি ছাড়াও সয়াবিন, তুলা আমদানি বাড়াতে দেশটি প্রস্তাব দিয়েছে। আমরাও নেগোসিয়েশনে এনগেজ হচ্ছি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ইন্টারন্যাশনাল কোয়ালিটি। দেশের উপকূলীয় এলাকায় টানা বর্ষণ আর দুর্বল নিম্নচাপের প্রভাবে দেখা দিয়েছে জলাবদ্ধতা, নদী ভাঙন ও জনদুর্ভোগ। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত চলছে। অভ্যন্তরীণ রুটে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সুলতানা মরিয়ম। টানা ভারী বর্ষণে ফের জলমগ্ন নোয়াখালী শহর ও আশেপাশের গ্রাম। গত 24 ঘন্টায় 126 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শহরের রাস্তাঘাট, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বাসাবাড়ি তলিয়ে গেছে। জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। মানে সব ঘুরে গেছে, এখন কিন্তু কোনো খাল নাই, কোনো করণ নাই, কোনো ড্রেন নেই, কিছু নেই।
রাস্তাঘাটে পানি হয়ে গেছে, সেজন্য আমরা স্কুলে যেতে অনেক কষ্ট। আমাদের মানে চারিদিকে পানি, রাস্তাঘাট ডুবে না, আমরা গাড়ি চালাতে পারতেছি না। একই চিত্র ফেনীতেও। বৃষ্টির পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় প্রতি বছরই এই দুর্ভোগের মুখে পড়ছে এলাকাবাসী। সেখানে গত 24 ঘন্টায় 233 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। হাঁটু সমান পানিতে ডুবে আছে শহরের প্রধান সড়কগুলো। নদীপাড় ভেঙে পড়েছে ফুলগাজীর মুহুরী নদীর পাড়। ভোলায় 5 দিন ধরে বন্ধ রয়েছে 10টি নৌরুটের লঞ্চ ও স্ট্রিটাক চলাচল। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত বহাল। ভোলায় 5 দিনে 138 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ। তো খুবই সমস্যা হইতে আছে বৃষ্টির ভিতরে, আপনার প্যাসেঞ্জার নাই, লোকজন খুবই কম। ভোলাতে কয়েকদিন ধরে বৃষ্টি, 3 দিন যাবত আমারতেছি কোনো বেচা কিনা নাই, লোকজন নাই। সাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলো রাঙাবালিতে উপকূলে ফিরে আশ্রয় নিয়েছে। উপজেলার সদরসহ 4টি ইউনিয়নে সোমবার সকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। নদীতে স্রোত বেড়ে যাওয়ায় চরমন্তাজ ও চালিতাবুনিয়ায় দুর্বল বেড়িবাঁধ ভেঙে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে জলাবদ্ধতায় পটুয়াখালীতেও চরম দুর্ভোগ। গত 24 ঘন্টায় 215 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শহরের প্রধান সড়ক ও গ্রামীণ এলাকায় পানি ঢুকেছে বাড়িঘরে। কুয়াকাটা উপকূলে ঢেউর তাণ্ডবে আতঙ্কে স্থানীয়রা। আমাদের এই পটুয়াখালী যা নিম্ন এলাকা আছে সব তলাই গেছে, ঘর বাড়ি বাসা বাড়িতে অনেক পানি। পানিতে সব ঘর দুয়ার বন্যায় ভরে গেছে, আমরা খাদ্য খানাও খাইতে পারি না, সেই অবস্থানে এখন আছি। 4 দিন যাবে বৃষ্টি, এখন বৃষ্টিতে গাড়ি চালাইতে পারি না, সবকিছু বন্ধ। চলাইতে ঘর একটা চলাই কোমর মানে গেল বাবা। একই চিত্র বাগেরহাটেও 110 মিলিমিটার বৃষ্টিতে প্লাবিত শহর ও নিম্নাঞ্চল। নদ নদীর পানি বেড়ে আশ্রয় নিয়েছে শত শত ট্রলার। বৃষ্টিতে ব্যাহত মোংলা বন্দরের কার্যক্রম। জলাবদ্ধতা, নদী ভাঙন আর দুর্বল অবকাঠামোর কারণে বর্ষায় প্রতি বছরই বাড়ছে দুর্ভোগ। স্থানীয়দের দাবি, সমন্বিত ও টেকসই পদক্ষেপ ছাড়া এর কোনো স্থায়ী সমাধান নেই। সুলতানা মরিয়ম, নাগরিক। 6 দফা দাবিতে সারা দেশে একযোগে অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। পদমর্যাদা, গ্রেড উন্নয়ন সহ নিয়োগ বিধি সংশোধনের দাবিতে আজ সকালে জেলার সিভিল সার্জন কার্যালয়গুলোতে 3 ঘন্টার এই কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সরকারি চাকরির 15তম গ্রেডে থেকে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন দেশের বিভিন্ন পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। শিশুদের নিয়মিত টিকা থেকে শুরু করে রোগ প্রতিরোধে তাদের ভূমিকা অপরিসীম, কিন্তু চাকরি জীবনে না পেয়েছেন পর্যাপ্ত স্বীকৃতি না উন্নতির সুযোগ। এই বাস্তবতায় নিয়োগ বিধি সংশোধন সহ 6 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন দেশের প্রায় প্রতিটি জেলার স্বাস্থ্য সহকারীরা। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সামনে চলে এ কর্মসূচি। জয়পুরহাট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, লালমনিরহাট সহ দেশের প্রায় সব জেলায় একই সঙ্গে কর্মসূচি পালন করেন তারা। শুধু আমাদের ন্যায্য, যৌক্তিক এবং সময় উপযোগী দাবিগুলো আপনারা মেনে নেন। ডাক্তারের অভাবের কারণে এখন রোগীর ঘুষ গাছ করে যাইতেছে, তো যে পরিমাণ সেবা দেওয়ার দরকার সেই পরিমাণ সেবা পাচ্ছে না। দাবিগুলোর মধ্যে রয়েছে 14তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ এবং পরবর্তী উচ্চতর গ্রেডে পদোন্নতির সুযোগ। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সেপ্টেম্বর থেকে ইপিআই সহ সকল কর্মসূচি বন্ধ রাখার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। যদি এই দাবি আদায় না হয়, 1 সেপ্টেম্বর থেকে আমরা ইপিআই থেকে শুরু করে সব কার্যক্রম আমরা স্থগিত করতে বাধ্য হব। এদিকে কর্মসূচির কারণে ভ্যাকসিন সংক্রান্ত কাজ ও স্বাস্থ্য রিপোর্ট তৈরিতে জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সিভিল সার্জনরা। 200-র মতো যদি ডাক্তারের পদ সৃষ্টি হয়, পদ সৃজন হয় এবং 200 মতো ডাক্তার প্রতিদিন যদি এখানে কর্মরত থাকে, তাহলে রোগীদের যে কোনো ধরনের আমি মনে করি স্বাস্থ্যসেবা আমি দিতে পারবো বলে মনে করি। কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নেমেছেন স্বাস্থ্য সহকারীরা। এবার দেখার পালা তাদের 6 দফা বাস্তবায়নে কতটা সাড়া দেয় স্বাস্থ্য বিভাগ।
মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এর বিভিন্ন পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগে নির্মাতাসহ 6 জনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী নিজেই। কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা ও বুম ফিল্মস প্রোডাকশন হাউসকে বিবাদী করা হয়েছে। আইনজীবী মহিউদ্দিন বলেন, এই নাটকে এমন বহু সংলাপ রয়েছে যা অশ্লীল, ডাবল মিনিং এবং সমাজে বিশেষ করে কিশোর তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আপনি অবশ্যই এই অশালীন সংলাপগুলো আপনি প্রত্যাহার করে নেবেন, ওখান থেকে এই ক্লিপগুলো সরিয়ে নেবেন এবং ভবিষ্যতে বাকি পর্বগুলো প্রচারের ক্ষেত্রে আপনি অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। হাওর রক্ষায় একটি পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান প্রণয়ন করছে সরকার। প্রাথমিকভাবে 5টি হাওরে বাঁধ নির্মাণ, বৃক্ষরোপণ, পর্যটন সুরক্ষা ও নীতিমালা প্রণয়ন সহ 4টি প্রধান পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হাওরের সংকট ও সম্ভাবনার শীর্ষক এক সেমিনারে এসব কথা জানান প্রধানমন্ত্রীর পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় পরিবেশ উপদেষ্টা হাওর অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নে ভাসমান হাসপাতাল চালুর প্রয়োজনীয়তার কথাও বলেন। পাশাপাশি হাওরের মাছের উৎপাদন ও আহরণের জন্য নীতিমালা প্রণয়নের ওপর জোর দেন। 4টা পলিসি আমরা কাজে হাত দিয়েছি। একটা হচ্ছে হাওর মাস্টার প্ল্যান, একটা হচ্ছে হাওর প্ল্যান গাইডলাইন অন এমব্যাঙ্কমেন্ট, একটা হচ্ছে হাওরে প্ল্যান্টেশন, আর একটা হচ্ছে হাওরে ট্যুরিজম। এই প্ল্যান্টেশন খালি করলে হবে না, সুরক্ষার জন্য আমাকে একটা মেকানিজম খুঁজে বের করতে হবে। এখন লিজিং, এগ্রিকালচার এগুলো অন্যান্য মন্ত্রণালয়ের বিষয়, আমরা অবশ্যই তাদের সাথে কথা বলবো এবং মাস্টার প্ল্যান ফাইনালাইজেশনের প্রসেসেও তারা সকলে পার্টিসিপেট করেছিলেন। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য সব আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।